হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। তোমাদের 5 নম্বরের প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি সিস্টেম অনুযায়ী 100 শব্দের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকাটা বলা হয়েছে, সেটা তোমাদের 100 শব্দের মধ্যে গুছিয়ে কিন্তু উপস্থাপন করতে হবে, তবেই তোমরা কিন্তু ভালো নম্বর আশা করতে পারো। অনেক বেশি লিখলে কিন্তু ভালো নম্বর পাওয়া যায় না। ওয়ার্ড লিমিটটা তোমরা কিন্তু মেনটেন করবে সবসময়। দেখো অ্যান্সারটা বোঝো। ভারত একটি বহু ধর্মীয় ও বহু সংস্কৃতির দেশ, যেখানে ধর্ম মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। ভারতীয় সংবিধানে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ ঘোষণা করা হলেও বাস্তবে রাজনীতিতে ধর্মের ভূমিকা বহু ক্ষেত্রেই প্রভাবশালী। রাজনৈতিক দলগুলি বহু সময়ে ধর্মীয় পরিচিতিকে ভিত্তি করে ভোট ব্যাংক গঠন করে থাকে, যেমন হিন্দু ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, খ্রিস্টান বা শিখ সংখ্যালঘু ভোট ব্যাংক। এরা প্রত্যেকেই নির্বাচনের সময় রাজনৈতিক সমীকরণে বিশেষ স্থান পায়। ধর্মীয় ইস্যু যেমন রাম মন্দির নির্মাণ, গোরক্ষা, হিজাব বিতর্ক, এগুলো বারংবার রাজনৈতিক প্রচারের বিষয় হয়েছে। বিশেষ করে নির্বাচনের সময় ধর্মীয় মেরুকরণের প্রবণতা বৃদ্ধি পায়, যা গণতন্ত্রের পক্ষে হানিকর। এই পরিপ্রেক্ষিতে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রাজনী কোঠারি বলেছিলেন, ধর্ম ও রাজনীতি যখন মিলিত হয় তখন তা রাজনীতিকে নৈতিকতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং সমাজে বিভাজন ঘটায়। এই মন্তব্যটি বর্তমান ভারতীয় রাজনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তারপরে বলা হচ্ছে, ধর্মের এই প্রভাব শুধুমাত্র নির্বাচনী কৌশলের সীমাবদ্ধ নয়, বরং তা আইন প্রণয়ন, শিক্ষানীতি, এমনকি নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফলে ধর্ম ও রাষ্ট্রের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা থাকা উচিত, যাতে ধর্মের ভিত্তিতে বৈষম্য না ঘটে। সুতরাং বলা যায় ভারতের মতো বহু ধর্মীয় রাষ্ট্রে রাজনীতিকে ধর্ম থেকে আলাদা রাখা একটি চ্যালেঞ্জ হলেও তা গণতন্ত্র ও সামাজিক সংহতির স্বার্থে অপরিহার্য। ধর্মনিরপেক্ষতা রক্ষা করেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে ভাষার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এখানে একটু টাইপিংটা মিস্টেক আছে, এখানে দেখো প্রশ্নটা লেখা ছিল, সেটা আবার লিখে দেওয়া হয়েছে। যাই হোক, অ্যান্সারটা তোমরা বুঝো। ভারত একটি বহু ভাষাভাষীর দেশ, যেখানে 22টি ভাষা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত এবং 1000-এরও বেশি উপভাষার অস্তিত্ব রয়েছে। এই ভাষাগত বৈচিত্র্য ভারতের রাজনৈতিক কাঠামো ও নীতি নির্ধারণে গভীর প্রভাব ফেলে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং তা এক একটি গোষ্ঠীর পরিচয়, সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক। তারপরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে। তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমরাও যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো আমাদের পেড ব্যাচে, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের 4টে পেপারই করানো হবে এবং আমাদের 4 মাসের মধ্যে সিলেবাস কিন্তু কমপ্লিট করানো হয়। 1 মাস আমাদের কিন্তু ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। এবারে কি বলা হচ্ছে দেখো, স্বাধীনতার পর হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার প্রয়াস নানা ভাষাভাষী রাজ্যে প্রবল বিরোধ সৃষ্টি করেছিল। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, যেমন তামিলনাড়ু, হিন্দি বিরোধী আন্দোলন ভাষার রাজনীতিকে সামনে নিয়ে আসে। এর ফলে কেন্দ্রীয় সরকার হিন্দির পাশাপাশি ইংরাজিকে সহ সরকারি ভাষা হিসাবে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন ভারতের রাজনীতির একটি বড় অধ্যায়। 1956 সালে
স্টেট রেকগনিশন অ্যাক্ট, ভাষার ভিত্তিতে বিভিন্ন রাজ্য গড়ে ওঠে যা আঞ্চলিক পরিচয় ও প্রশাসনিক কার্যকারিতাকে স্বীকৃতি দেয়। ভাষার মাধ্যমে আঞ্চলিক দলগুলির উত্থানও লক্ষণীয়, যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বা অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি। রাষ্ট্রবিজ্ঞানী পল ব্রাস বলেছেন, ভাষা হচ্ছে এমন একটি রাজনৈতিক অস্ত্র যার মাধ্যমে জনগণ নিজেদের অধিকারের জন্য সংগঠিত হতে পারে। আর এই বক্তব্য ভারতের ভাষাভিত্তিক আন্দোলন ও রাজনৈতিক দাবির বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুতরাং ভারতের রাজনীতিতে ভাষার গুরুত্ব অপরিসীম। এটি কেবল প্রশাসনিক প্রশ্নই নয়, বরং তা জাতীয় ঐক্য ও সংস্কৃতির বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। তারপরে বলা হচ্ছে, দেখো, ভারতে আঞ্চলিকতাবাদের কারণ উল্লেখ করো। ভারতের মতো বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ দেশে আঞ্চলিকতাবাদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রবণতা। এটি এমন একটি মানসিকতা বা আন্দোলন যেখানে কোনো নির্দিষ্ট অঞ্চল তার স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়, ভাষা, অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে অধিক স্বায়ত্তশাসন বা স্বীকৃতি দাবি করে। এই প্রবণতা ভারতীয় গণতন্ত্রে যেমন চ্যালেঞ্জ, তেমনি তা সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকলে গণতান্ত্রিক বহুত্ববাদের প্রতিফলনও। আঞ্চলিকতাবাদের মূল কারণগুলির মধ্যে প্রথম কি বলা হচ্ছে, দেখো, ভাষাগত বৈচিত্র্য অন্যতম। বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী নিজেদের ভাষাগত পরিচয়, সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় আঞ্চলিক দাবিকে গুরুত্ব দেয়। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। অনেক অঞ্চলের মানুষ মনে করেন কেন্দ্রীয় সরকার বা উন্নত রাজ্যগুলি তাদের অঞ্চলকে উন্নয়নের ক্ষেত্রে উপেক্ষা করছে। তৃতীয়ত রাজনৈতিক ক্ষমতার বন্টনের অসাম্য, যেখানে স্থানীয় জনগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিনিধিত্ব পর্যাপ্ত মনে করে না। এই প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানী রণবীর সম্পাত কৌর মন্তব্য করেছিলেন, আঞ্চলিকতা তখনই বাড়ে যখন জাতীয় ঐক্যের ধারণাটি আঞ্চলিক আবেগের প্রতি সংবেদনশীল নয়। এই বক্তব্য আমাদের বোঝায় যে আঞ্চলিক দাবিকে অগ্রাহ্য না করে তা সাংবিধানিক কাঠামোর মধ্যে গ্রহণ করাই হলো স্থিতিশীলতার পথ। তারপরে কি বলা হচ্ছে, দেখো, সুতরাং ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে অসম বন্টনই ভারতের আঞ্চলিকতাবাদের মূল কারণ। সমতা ও সহমর্মিতার মাধ্যমে এই প্রবণতা মোকাবিলা করাই গণতন্ত্রের স্বার্থে জরুরি। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের 3টে 5 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করলাম।